হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মানিক চলে আসলাম আরেকটা নতুন মুভি এক্সপ্লেনেশন নিয়ে। এই মুভিটার নাম হচ্ছে গডজিলা কিং অফ দ্য মনস্টার। এই মুভিটা ২০১৯ সালে রিলিজ হয়েছে। এই মুভিটা এতটাই অসাধারণ যে দেখলে তোমরা পাগল হয়ে যাবা। তাহলে বেশি প্যাচাল না পেরে চলো বন্ধুরা, শুরু করা যাক মুভি গডজিলা কিং অফ দ্য মনস্টার। গল্পের শুরুতেই আমরা একটা দৃশ্য দেখতে পাই, যেটা ২০১৪ সালে ঘটেছিল। এখানে গডজিলা ভার্সেস মুটোর একটা চরম লেভেলের মারামারি হয়েছিল। আর এই মারামারির মধ্যে দিয়ে আমরা কয়েকটা ক্যারেক্টারের পরিচয় পেয়ে যাই, যার নাম হচ্ছে মার্ক, এমা। আর এমার কোলে রয়েছে একটি মেয়ে, যার নাম হচ্ছে ম্যারিসন। তাদের আরেকটি ছোট ছেলে ছিল, যার নাম ছিল অ্যান্ড্রিউ। সেই ওই যুদ্ধের সময় হারিয়ে গিয়েছিল। আর তারপর থেকেই মার্ক এইসব বড় বড় মনস্টারদের একদমই পছন্দ করতে পারে না। তারপরেই আমরা দেখতে পারি যে অনেকটা বছর কেটে গিয়েছে। ম্যারিসন অনেক বড় হয়ে গিয়েছে। ম্যারিসন তার মা এমার সাথেই থাকে। এমা এবং মার্ক তারা দুজনেই মোনার্কের সদস্য। এমা বর্তমানে রয়েছে মোনার্কের আউটপোস্ট নাম্বার 61, যেটি চায়নার ইউনিয়নে অবস্থিত। সেখানে একটি পুরনো পিরামিড রয়েছে। আর সেখানেই এনশিয়ানের একটি জায়গায় এক মনস্টারের উপরে তারা রিসার্চ করছে। সেই পিরামিডকে দেখে মনে হচ্ছিল যে সেই মনস্টারটা এতদিন সুপ্ত অবস্থায় এই পিরামিডের ভিতরেই রয়েছিল। এমার কাছে আমরা একটি ডিভাইস দেখতে পাই, যেই ডিভাইসটির নাম হচ্ছে অর্কা। আর এই অর্কা থেকে কিছু বায়ুসোনার রিলিজ হয়, যে মানুষেরা সেই ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিভিন্ন মনস্টারদের সাথে কথাবার্তা বলতে পারে। মোনার্কের সায়েন্টিস্টরা সেই মনস্টারের উপরে রিসার্চ করছিল, কিন্তু তখনই আমরা দেখতে পারি সেই মনস্টারটা ভয় পেয়ে যায় আর তাদের উপরে হামলা করে দেয়। তবে সেই মুহূর্তে এমা একটি রিস্ক নেয়। তার কাছে যে মেশিনটি ছিল, অর্কা নামের যেই যন্ত্রটি ছিল, সেই যন্ত্রটি দিয়েই এই মনস্টারকে থামানোর চেষ্টা করে। সেই যন্ত্রটির মাধ্যমে সে একটি আলফা প্রোটেক্টেড ফ্রিকোয়েন্সি ছাড়ে। সেই ফ্রিকোয়েন্সিতেই এই মনস্টারটি ঠান্ডা হয়ে যায়। আমরা দেখতে পারি যে ইমার মেয়ে ম্যারিসন সেই মনস্টারকে হাত দিয়ে স্পর্শ করছে, কিন্তু সেই মনস্টারটি তাকে কিছুই বলছে না। এই মনস্টারটিকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। আর এই মনস্টারটির নাম হচ্ছে মন্ত্রা, যে কিনা এখনো পর্যন্ত ছোট অবস্থায় রয়েছে। কিছুদিন পরেই সে তার পরিপূর্ণ আকার নেবে, এমনটা শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে পরিণত হয়। সেখানকার পরিবেশ অনেকটা ভালো ছিল, কিন্তু সেই মুহূর্তে কিছু টেররিস্ট সেখানে হামলা চালায়। আর সেইখানে থাকা যত সায়েন্টিস্ট ছিল, সব সায়েন্টিস্টদের সেই টেররিস্টরা মেরে ফেলে। এবং ইমা এবং তার মেয়ে ম্যারিসেন সহ তাদের সাথে থাকা যে ডিভাইসটি ছিল, সেই ডিভাইসটিকে নিয়ে তারা চলে যায়। সেই টেররিস্ট গ্রুপটিকে যে লিড করছিল, তার নাম ছিল অ্যালেন জোনা। সে ছিল একজন ব্রিটিশ আর্মির কর্নেল। সে এখন বর্তমানে একজন ইকো টেররিস্ট অর্থাৎ হচ্ছে সে বর্তমানে যে টাইটেনগুলা ছিল, মানে যেই মনস্টারগুলা ছিল, এই মনস্টারগুলাকে সে কিডন্যাপ করে এবং এই মনস্টারগুলা থেকে ডিএনএ বের করে ব্ল্যাক মার্কেটে সেই ডিএনএ গুলা সেল করে। অন্যদিকে আমরা দেখতে পারি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে মোনাকের একটি সিনেট হিয়ারিং চলছে। অর্থাৎ মোনাকের উপরে একটি চার্জ লেগেছে যে তারা এই মনস্টারদের ব্যাপারে অনেক কিছুই জানে, যেটা তারা সরকারকে জানাচ্ছে না। সেখানে আমরা ডক্টর সেরিজিওয়াকে দেখতে পাই এবং তার সাথে আরো দুইজন সঙ্গীও ছিল। একজনের নাম হচ্ছে ডক্টর ক্রাহাম, আরেকজনের নাম হচ্ছে ডক্টর রিক। তাদের কাছে একটি ইমার্জেন্সি কল আসে এবং তারা সেখান থেকে সাথে সাথে বেরিয়ে যায়। এরপরেই আমরা দেখতে পারি তারা একটি হেলিকপ্টারে করে একটি নতুন জায়গায় উপস্থিত হয়েছে, যেখানে ছিল ডক্টর মার্ক। মার্ক হচ্ছে এমার হাজবেন্ড, একই সাথে যে কিনা ছিল মোনার্কের এক প্রাক্তন সদস্য। তারা মার্কের কাছে সাহায্য চাইতে এসেছে, কারণ অর্কা নামের যে ডিভাইসটি ছিল, সেই ডিভাইসটি সন্ত্রাসীরা নিয়ে গেছে এবং ওই ডিভাইসটির মাধ্যমে এই পৃথিবীতে
যত সুপ্ত অবস্থায় মনস্টাররা ছিল সমস্ত মনস্টারদের এই ডিভাইসটি দিয়েই জাগিয়ে দিতে পারে। এটাই ছিল তাদের ভয়। আমরা জানি যে মার্ক একসময় এই ডিভাইসটি তৈরি করেছিল, তবে আরও একটা সময় সে এই ডিভাইসটিকে আবার ব্র্যান্ডও করে দেয়। মানে হচ্ছে এই ডিভাইসটিকে সে আর কখনো ইউজ করবে না এবং কাউকে ইউজ করতেও সে দিবে না। কিন্তু তার স্ত্রী এমা এই ডিভাইসটিকে আবার নতুনভাবে রিপেয়ার করে চালু করেছে, আর তাদের ভয় হচ্ছে এই ডিভাইসটি সহ তার স্ত্রী এমাকে এবং তার মেয়ে ম্যারিসোনাকেও কিডন্যাপ করে নিয়ে গেছে। আর মার্কের কাছে তারা এসেছে সাহায্য চাইতে। যেভাবেই হোক তার স্ত্রী মেয়ে সহ ওই যন্ত্রটিকে উদ্ধার করতে হবে। একই সাথে তারা মার্কে আরেকটি নতুন জায়গায় নিয়ে যায়, যে জায়গাটি হচ্ছে মোনার্কের আরেকটি জায়গা, যার এরিয়ার নাম্বার হচ্ছে 54, অর্থাৎ ক্যাসেল ব্রাভো, যেটি বারমুডায় অবস্থিত। অ্যাকচুয়ালি এই ক্যাসেল ব্রাভোটা বানানো হয়েছিল গডজিলার উপরে নজর রাখার জন্য। ভিতরে রয়েছে কর্নেল ড্যানিয়েল ফস্টার। তারা সবাই মিলে একসাথে কথাবার্তা বলতেছিল যে কিভাবে এই ডিভাইসটিকে উদ্ধার করা যায়, সাথে তার মেয়ে এবং তার ওয়াইফকেও। যখন তারা কথাবার্তা বলতেছিল ঠিক সেই সময় এখানে গডজিলা এসে উপস্থিত হয়। তারা সবাই তো ভয় পেয়ে যায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গডজিলা তাদের কোনো ক্ষতি করে না। গডজিলা তাদের পাশ কাটিয়ে একটি নতুন রাস্তা দিয়ে চলে যায়, তবে গডজিলা যেই নতুন রাস্তাটি দিয়ে যাচ্ছিল সেই রাস্তাটি গিয়ে সোজা পৌঁছাবে মোনার্কের আউটপোস্ট নাম্বার 32, যেটি আন্টার্কটিকায় অবস্থিত। মার্কের তখন একটু সন্দেহ হয় যে গডজিলা হঠাৎ করে তার রুট কেন চেঞ্জ করলো। সম্ভবত গডজিলা কোনো বিপদ অনুভব করছে, তবে সেটা কিসের থেকে, আর এটার জন্যই মার্ক গডজিলার রাস্তা ফলো করতেছিল। কিন্তু হঠাৎ করে গডজিলা তাদের রাডার থেকে গায়েব হয়ে যায়। তো তারা সবাই মনে করতেছে যে গডজিলা আন্ডারগ্রাউন্ডের কোনো শর্টকাট পথ দিয়ে আন্টার্কটিকায় গিয়ে পৌঁছাবে, যে রাস্তাটি সায়েন্টিস্টরা এর বাইরে থেকে কখনোই ট্র্যাক করতে পারবে না। তবে এখানে সায়েন্টিস্টদের প্রশ্ন হচ্ছে গডজিলা কেন আন্টার্কটিকায় যাচ্ছে, কি আছে সেইখানে, এটা তাদের জানতেই হবে। যেমনটা সেখানে বলেছিলাম যে সেখানে মোনার্কের 32 নাম্বার আউটপোস্ট রয়েছে, আর সেখানে বড় একটা মনস্টার আছে, কিয়েচার, যে কিনা এতই বড় যে দেখলে তোমরা অবাক হয়ে যাবা, আর তার নাম হচ্ছে জিরো। তবে এইখানে একটা হাস্যকর বিষয় হচ্ছে মনস্টারটা এতই বড় আর তার নাম দিল জিরো, এইটা কোনো কথা? এই জিরো বহু বছর ধরে এখানে ফ্রোজেন অবস্থায় রয়েছে, তার মানে হচ্ছে ও পুরা বরফ হয়ে আছে। তবে এইখানে আমরা জানতে পারি যে এই মনস্টারটা এতই বড় এবং সে অন্যান্য মনস্টারদের ডোমিনেট করে, তার মানে সে হচ্ছে সবসময় বড় থাকতে চায়। যেমনটা গডজিলা অলওয়েজ রাজা, তার ভাবটাই হচ্ছে রাজাদের মতো। ওর চেহারাটা আমার সেই রকম লাগে, আসলেই ও একজন বস। এবং এর সাথে গডজিলার একটা পুরনো শত্রুতা রয়েছে, কারণ দুইজনই বড়, তো আসলে কে রাজা হবে সেটাই এখন দেখার বিষয়। এইখানে ডক্টর সেন বলে যে এনশিয়েনরা মানে পুরনো দিনের মানুষরা এই যন্ত্রটিকে অনেক ভয় পেত। তারা এতটাই ভয় পেত যে এই যন্ত্রটির নাম তারা মুখে নিত না। এই যন্ত্রটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এই যন্ত্রটার কথা উঠলেও সবাই এড়িয়ে যেত। তাই পুরনো পৌরাণে এর সম্পর্কে বেশি কিছু লেখা নেই। আর গডজিলা সম্ভবত সেই মনস্টারটির কাছেই যাচ্ছে। তাদের মধ্যে সন্দেহ হয় যে এমা আর অ্যালেনজোনা অর্থাৎ সেই টেররিস্টটি সেই যন্ত্রটিকে নিয়ে এই আন্টার্কটিকায় গিয়েছে এই যন্ত্রটিকে রিলিজ করার জন্য। তাই তারা মনার্কের সেই কমেন্ট শিপটি নিয়ে রওনা দেয়, যেটার নাম হচ্ছে ইউএসএস আর্গো। সেখানে জনা এবং তার সঙ্গীরা সবাই মিলে ওইখানে কর্মরত যত নিরীহ লোকেরা ছিল সবাইকে গুলি করে হত্যা করে। তারা ওইখানে ওই মনস্টারটিকে রিলিজ করার জন্য
বরফ কাটতেছিল। আর ঠিক সেই মুহূর্তেই মনার্কের লোকেরা এবং আর্মিরা সেখানে উপস্থিত হয়। সেখানে মার্ক তার স্ত্রী এমাকে এবং তার মেয়ে ম্যারিসোনাকে দেখতে পায়। মার্ক তার মেয়ে ম্যারিসোনাকে ডাকে, কিন্তু তার মেয়ে তার কাছে আসে না। একই সাথে তার স্ত্রীও সেখানে দাঁড়িয়ে যায়। আমরা দেখতে পারি এখানে এমার হাতে একটি ডেটোনেটর ছিল, যেটা কিনা একটি বোমের রিমোট কন্ট্রোল, যেটা দিয়ে বরফের মধ্যে অনেক বোম রিমোট করা ছিল। আর তার স্ত্রী এমা সেই রিমোটটি চেপে দেয়, যার ফলে সেখানে অনেক বোম ব্লাস্ট হয়। আর এই বোম ব্লাস্টের কারণে সেই বড় মনস্টারটা, যার নাম ছিল জিরো, সে ওইখান থেকে রিলিজ হয়ে যায়। এমা এই বোম ব্লাস্টটি ঘটিয়ে তার মেয়েকে ম্যারিসোনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর মার্ক এই সবগুলো দূর থেকে দেখছিল এবং পর্যবেক্ষণ করছিল। সে একটা সময় বুঝতে পারে যে এমা এবং ম্যারিসোনাকে কোনো টেররিস্ট গ্রুপ কিডন্যাপ করেনি, তারা নিজে থেকেই এই টেররিস্ট গ্রুপের সাথে রয়েছে এবং এখানে এসেছে শুধুমাত্র এই মনস্টারটিকে রিলিজ করার জন্য। বুম ব্লাস্টের কারণে সেখানে সম্পূর্ণ জায়গাটি ভেঙে পড়তে শুরু করে, কারণ পুরোটাই ছিল বরফে ঘেরা। আর আমরা দেখতে পারি সেখানে এমা এবং তার মেয়ে আর অ্যালেনজোনা সবাই একটা প্লেন নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে এমা যাওয়ার আগে সেই কাজটি করে যেটার জন্য এখানকার সায়েন্টিস্টরা অনেক ভয়ে ছিল। সে তার কাছে যে যন্ত্রটি ছিল সেই যন্ত্রটির সাহায্যে এই সুপ্ত মানে ঘুমন্ত মনস্টারটিকে সে জাগিয়ে দেয়। আর তখনই আমরা এই মনস্টারটির প্রথম লুক দেখতে পাই, যাকে বলা হয়, এই মনস্টারটির নাম ছিল গিদোরা, কিং গিদোরা। মানে এও হচ্ছে এক রাজা, যে মনস্টারদের মধ্যে সবচেয়ে বড়, যেমনটা গর্জিলা। এবং তার আরো একটি নাম হচ্ছে জিরো। এবং সে যখন ঘুম থেকে জেগে যায় আর সে তার তাণ্ডব চালানো শুরু করে, মানে আশেপাশে যা কিছু ছিল সব সে ধ্বংস করা শুরু করে দেয়। আর তার মাথা ছিল তিনটা। তার একটা অন্যরকম ক্ষমতা ছিল, যে কিনা তার তিনটা মুখ দিয়ে সে আগুন বের করতে পারত এবং সে ইলেকট্রিক শকও দিতে পারত, যার কারণে সেখানে থাকা সমস্ত আর্মিদের সে আগুন এবং ইলেকট্রিক শক দিয়ে সবাইকে ধ্বংস করে দেয়। সেখানে মার্ক এবং তার কিছু সহকর্মীরা খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল। সেখানে আরো উপস্থিত ছিল ডক্টর সেরিজেওয়া এবং ডক্টর গ্রাহাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মনস্টারটি ডক্টর গ্রাহামকে সেখানেই খেয়ে নেয়। তারা কোনোভাবে সেই বৃহদাকার জন্তুটির কাছ থেকে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। আর আমরা তখনই দেখতে পারি সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হয় গর্জিলা। আর গর্জিলার উপস্থিতি মানে তোমরা বুঝে নাও বন্ধুরা, এখন কি হবে। গর্জিলা এবং এই জিরোর মধ্যেকারে চরম একটা মারামারি আমরা এখানে দেখতে পারি। কিন্তু জিরো এতটাই বড় ছিল আর এতটাই শক্তিশালী ছিল যে গর্জিলা কোনোভাবেই তার সাথে পেরে উঠতেছিল না। আর তখনই আমরা দেখতে পারি সেখানে ইউএস আর্মিরা চলে আসে আর তাদের বিমান থেকে একের পর এক মিসাইল ছুটতে থাকে সেই জিরোকে উদ্দেশ্য করে। আর আমরা দেখতে পারি সেই জিরো সেখান থেকে উড়ে অন্য একটি জায়গায় চলে যায়, মানে আগে তার জীবন বাঁচালো, পরে এদেরকে এসে দেখে নিবে। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, পাশাপাশি একটা শেয়ারও করে দিও। তাহলে ফিরে যাই গল্পে। এরপরেই আমরা দেখতে পারি মার্ক সেখানে থাকা সমস্ত লোকদের উদ্দেশ্যে বলে যে তার স্ত্রী এমা তাকে কেউ কিডন্যাপ করেনি, সে ইচ্ছে করেই এই সমস্ত কাজ করছে। আর সেই মুহূর্তে আমরা দেখতে পারি এমা তাদের সাথে ভিডিও কলে যুক্ত হয় এবং সে জানায় যে তার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি। এমা সেখানে জানায় যে মানুষেরা তারা নিজেদের খুব অনেক উঁচু বলে দাবি করে, আসলে সেটা একদমই ঠিক না। এই পৃথিবীটা হচ্ছে আসলে মনস্টারদের, কারণ এই পৃথিবীতে মানুষ সভ্যতার আগেই মনস্টাররা এসেছে। আর এই পৃথিবীটা
সমস্তটাই হচ্ছে মনস্টারদের এক রাজ্য। এমা মনে করে যে আমাদের এই পৃথিবীর মধ্যে যেসব পপুলেশন রয়েছে, যেমন গ্লোবাল ওয়ার্মিং, ওভার পপুলেশন এবং ইত্যাদি বিভিন্ন ধরনের যে ক্ষতিগুলো হচ্ছে, এই সব কিছু এই মনস্টাররা ঠিক করে দিতে পারবে। তারা এই পৃথিবীর সমস্ত নেচারকেও ঠিক করে দিতে পারবে এবং এমনভাবে একটা ব্যালেন্সিং ক্রিয়েট করবে যাতে করে এই পৃথিবীতে আর কোনো অটোমেটিক ধ্বংসযোগ্য হবে না এবং পপুলেশন থেকে শুরু করে সব কিছু ঠিক হয়ে যাবে। মানে এই পৃথিবীটা হবে সুন্দর, মনোরম এবং শান্তিময় এক স্বর্গ। তাই সে এই মনস্টারগুলোকে রিলিজ করে দিচ্ছে। সে আরও জানায় যে এই মনস্টারগুলো যেখান দিয়ে গেছে সেখানে নতুন নতুন প্রাণীর জন্ম নিয়েছে। মানে যেমন নতুন গাছপালা এবং মাটির উর্বরতা অনেক কিছুই বেড়ে গিয়েছে। তার মানে এরা হচ্ছে নেচারের একটা অংশ। তার এই কথা শুনে সেখানে উপস্থিত যত লোকজন ছিল প্রত্যেকেই তারা সবাই ক্ষেপে যায়, কারণ তারা বলে যে তারাই যদি এই পৃথিবীতে থাকে তাহলে এই পৃথিবীর মানুষেরা কোথায় যাবে। তখন এমা জানায় যে মোনার এই পৃথিবীতে অনেকগুলো বাংকার বানিয়েছে যেখানে মানুষেরা শান্তিভাবে থাকতে পারবে এবং এই জন্তুদের হাত থেকেও বাঁচতে পারবে। এই কথা বলেই সে লাইনটি কেটে দেয়। এমা তাদের সাথে আসলে মেক্সিকো থেকে কথা বলছিল। সেই সময় মার্ক তার ম্যাপে খেয়াল করে যে গর্জিলাও তার রুট পরিবর্তন করেছে, সেও এখন মেক্সিকোতে যাচ্ছে। এমা মার্কের সাথে কথা বলা শেষ করেই সে ভাবতেছিল আসলে সে যা করছে সেটা সম্পূর্ণই ভুল, কিন্তু তখনই আমরা দেখতে পারি অ্যালেনজোনা সে আবার এমার ব্রেন ওয়াশ করে। এমার মেয়ে ম্যারিসোনাও এই কাজটি একদমই পছন্দ করছিল না, কারণ এই যন্ত্রটি দিয়ে সমস্ত মনস্টারদের যেমনভাবে জাগানো হচ্ছিল ঠিক তেমনভাবেই এই মনস্টাররা অনেক সাধারণ মানুষদের হত্যা করছিল। কিন্তু এমা তার মেয়ের কথা শোনে না। আর আমরা দেখতে পারি মোনার্কের আউটপুট নাম্বার 56-এ যে জন্তুটি ছিল সেই জন্তুটিকেও সে জাগিয়ে দেয়। আর সাডেনলি সেখানে আমরা একটি বড় ব্লাস্ট দেখতে পারি। আর এই বোম ব্লাস্টের মধ্যে দিয়েই একটা ক্রিয়েচার মানে বড় একটা মনস্টার সেখান থেকে বেরিয়ে আসে। আর এই মনস্টারটার নাম হচ্ছে রোড্যান। এই মনস্টারটির সারা শরীরেই আগুন জ্বলছিল। আসলে সে ওই ভলকানোর মধ্যেই থাকতো। আর সে এতটাই বড় ছিল যে সে চিৎকার দিলে মানুষের কান ফেটে যেত এবং সে যখন শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন ওই শহরের সমস্ত বাড়িঘর তছনছ হয়ে যাচ্ছিল তার ডানার হাওয়ার কারণে। আর এই কারণে ওই শহরের অনেক সাধারণ মানুষ মারা যায়। এরপরেই আমরা দেখতে পারি মনার্কের বাকি টিম সবাই মিলে তারা মেক্সিকোতে গিয়ে উপস্থিত হয়। তারা তাদের ফাইটার জেট নিয়ে রেডি। সেই ফাইটার জেট থেকে যখন একের পর এক মিসাইল মারা হচ্ছিল, আর এই মিসাইলে আমরা দেখতে পারি সেই জন্তুটির আসলে সেই মনস্টারটির কোনো রকমের ক্ষতি তারা করতে পারে না। উল্টো আমরা দেখতে পারি সেই মনস্টারটি চালাকি করে একের পর এক সব ফাইটার জেট ধ্বংস করে দেয়। তবে সায়েন্টিস্টরা একটা জিনিস খেয়াল করে যে সেই মনস্টার কাছে বড় একটা ঘূর্ণিঝড় ধেয়ে আসতেছে। সাধারণত এত দ্রুত কোনো ঘূর্ণিঝড় চলাচল করতে পারে না। একটু পরেই তারা বুঝতে পারে যে সেটা আসলে কোনো ঘূর্ণিঝড় ছিল না, সেটা ছিল মনস্টার জিরো। তবে এখানে সায়েন্টিস্টরা একটু অবাক হয় যে মনস্টার জিরো কিভাবে একটা ঘূর্ণিঝড় তৈরি করছে, যেটা কি ন্যাচারালি কখনো সম্ভব। তারা তো আর রোডান নামের সেই মনস্টারটিকে মারতে পারে না। তাই রোডান নামের সেই মনস্টারটি যখনই তাদের মেন কমান্ড শিপ ইউএসএস আর্গোকে ধ্বংস করতেই যাবে, ঠিক তখনই আমরা দেখতে পারি মনস্টার জিরো সেখানে উপস্থিত হয়। আর রোডানের সাথে মনস্টার জিরোর চরম লেভেলের একটা মারামারি আমরা দেখতে পারি। মনস্টার জিরো সাইজে এতটাই বড় ছিল যে এর কারণে রোডার নামের সেই মনস্টারটি সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই আমরা আরো দেখতে পারি যে এখন আবার মনস্টার জিরো সেই ইউএসএস আর্গোর উপরে হামলা করতে আসতেছে।
সেই মুহূর্তে অ্যাডমিরাল উইলিয়ামস সে মনাককে কন্টাক্ট করে যে তারা একটি মিসাইল ডেভেলপ করেছে যেটার সাহায্যে একসাথে মনস্টার জিরো এবং গডজিলাকে মেরে ফেলতে পারবে। এই কথা শুনতে পেয়ে ডক্টর সেরিজোভা সে একটু রেগে যায়, কারণ সে চায় না যে গডজিলা মারা যাক। সে বহু বছর ধরে গডজিলার উপরে স্টাডি করতেছে। সে জানে যে গডজিলা কখনই মানুষের ক্ষতি করে না, বরঞ্চ গডজিলা মানুষের উপকার করে। তবে বর্তমানে সমস্ত ব্যাপারটি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে, কারণ মোনার্ক এখন কোনো কিছুই করতে পারবে না। যা করতে হবে এবার সব আর্মিদেরই করতে হবে, কারণ তারা সেই মিসাইলটি অ্যাক্টিভেট করে দিয়েছে। আর কিছু সময়ের মধ্যেই এসে সেই মিসাইলটি জিরোর গায়ে লাগবে। জিরো যখনই সেই প্লেনটিকে আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই আমরা দেখতে পারি গডজিলা সাথে সাথে এসে জিরোকে আক্রমণ করে দেয় এবং তাকে নিয়ে পানির নিচে চলে যায়। পানির তলায় আমরা দেখতে পারি জিরো এবং গডজিলার মধ্যে এক দুর্দান্ত মারামারি। এই মারামারির মধ্যে গডজিলা এক কামড় দিয়ে জিরোর একটি মাথা ছিঁড়ে নেয়, বাকি থাকে দুইটি মাথা। ঠিক তখনই সেই মুহূর্তে সেই মিসাইলটি এসে জিরো এবং গডজিলাকে আঘাত করে, আর সেখানে বিশাল এক ব্লাস্ট হয়। এই ব্লাস্টের কারণে সবাই মনে করে যে এখন বুঝি জিরো এবং গডজিলা এই দুইজনই মারা গিয়েছে। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি জিরো পানির মধ্যে দিয়ে উঠে আকাশে উড়ে চলে যাচ্ছে, কিন্তু তার একটি মাথা নেই। তার মানে জিরো বেঁচে আছে, কিন্তু গডজিলার পালস আস্তে আস্তে কমতে শুরু করেছে। তার মানে আমরা এটাও বুঝতে পারি যে গডজিলা কিছুক্ষণের মধ্যে মারা যাবে। অন্যদিকে আমরা দেখতে পারি জিরো সেইখান থেকে উড়ে এসে এক আগ্নেয়গিরির উপরে বসে, আর যে মাথাটা গডজিলা ছিঁড়ে নিয়েছিল সেখান দিয়েই আরেকটা মাথা বেরোচ্ছে। তার মানে জিরো তার শরীর নিজে নিজে রিজেনারেট করতে পারে। অন্যদিকে দেখা যায় ইমা মোনার্কের যত আউটপুট ছিল সব জায়গা থেকে প্রত্যেকটা মনস্টারকে রিলিজ করে দেয়, আর তারা সব মাটি চুরি ভেঙে বেরিয়ে আসতেছিল। আর তাদের এক একটা বিচিত্র নাম। একজনের নাম হচ্ছে স্কাইলা, ভেমু, মিথুচুলা, আরো ইত্যাদি অনেক নাম রয়েছে। তারা সবাই ওপেনলি ঘুরে বেড়াচ্ছে আর পুরো শহরটিকে তছনছ করে ধ্বংস করে ফেলছে। তবে আমরা এখানে ইমার চোখ দেখে বুঝতে পারি যে সেই এই যন্ত্রগুলোকে রিলিজ করতে চায় না। সে ভেবেছিল যে এই যন্ত্রগুলো হয়তোবা পৃথিবীর সব ভারসাম্য রক্ষা করবে এবং সবকিছু ব্যালেন্স করবে। তার মেয়ে ম্যারিসন এইসব ধ্বংসযজ্ঞ দেখে সে প্রচন্ড দুঃখ পায় আর সেখান থেকে সে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পারি প্রত্যেকটি সায়েন্টিস্ট খুব কনফিউজড হয়ে গিয়েছে যে জিরোর একটা মাথা কেটে যাওয়ার পরে আরেকটা মাথা কিভাবে জন্ম নিল, একই সাথে কিভাবে সে আবার একটা ঝড়ও তৈরি করছে। সেই মুহূর্তে ডক্টর চেইন কিছু ইনফরমেশন দেয় যে সে পুরনো বইপত্র ঘেটে জেনেছে যে বহু বছর আগে আকাশ থেকে এক উল্কাপিণ্ড পড়েছিল এই পৃথিবীতে, এবং সেই উল্কাপিণ্ডর ভিতর থেকেই জন্ম নেয় এই তিন মাথাওয়ালা জিরো, যাকে তারা নাম দিয়েছিল গেদোরা। এই গেদোরাকে কিং গেদেরাও বলা হয়, কারণ সে যখন জন্ম হয়েছিল সে ছিল অনেক বড়, এবং তার থেকে যত ছোট ছোট মনস্টাররা ছিল তারা সবাই তার কথা শুনতো এবং শুনতে বাধ্য হতো। যে তার কথা না শুনতো তাকে সাথে সাথেই সেখানে মেরে ফেলতো। আর সেই রকমই আমরা একটা ছবি দেখতে পাই যেখানে রোডেন মাথা নত করে কিং গেদোরার সামনে দাঁড়িয়েছিল, আই মিন জিরোর সামনে দাঁড়িয়েছিল। মানে এখানে মূল কথা হচ্ছে কিং গেদোরা আসলে আমাদের পৃথিবীর মনস্টার না, সে আসলে আকাশের উপর থেকে এসেছিল কোনো এক জায়গা থেকে। এজন্যই সে এত বড় এবং অনেক শক্তিশালী। এজন্য সে যে যে কাজগুলা করছে সেই কাজগুলা আমাদের পৃথিবীর কখনোই ন্যাচারাল অর্ডার ফলো করে না। সে হচ্ছে আসলে মূলত এলিয়েন, আর এজন্যই গডজিলাকে সে সহ্য করতে পারে না। আর গডজিলার সাথে তার একটা পুরনো শত্রুতা রয়েছে, যেটা হচ্ছে কয়েক হাজার বছর পুরনো। তবে বর্তমানে গডজিলা এখন আধমরা হয়ে
পানির নিচে রয়েছে। আর কিং গেদোরা জিরো, সে হয়েছে এখন রাজা। সে এখন বর্তমানে আলফা। আর সে যেহেতু ডাক দিয়েছে, পৃথিবীর যত মনস্টাররা আছে এবং যত জন্তুরা আছে সবাই তার ডাকে সাড়া দিয়ে তার দিকেই এগিয়ে আসতেছে। আর তারা তাদের যাত্রাপথে তাদের চোখের সামনে যা কিছু পড়ছে সবকিছুকেই ধ্বংস করে ফেলতেছে। যেন মনে হচ্ছে এই পৃথিবীটাকে তারা আবার নতুন করে তৈরি করতে চায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে আর একটি টাইটেন রয়েছিল, যার নাম ছিল মত্রা। সে এখন তার পরিপূর্ণ আকার নিয়ে নিয়েছে। তাকে দেখে এতটাই সুন্দর লাগতেছিল যে একটা সুন্দরী টাইটেন। তার এই পরিপূর্ণতা দেখে প্রত্যেকটা সায়েন্টিস্ট অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। মানে একটা টাইটেন দেখতে এতটা সুন্দর কিভাবে হয়? সে আকাশে উঠছে আর আমার মনে হচ্ছে সে গডজিলাকে খুঁজে বেড়াচ্ছে এবং সে আসলেই গডজিলাকে ডাকছে। সায়েন্টিস্টদের কাছ থেকে আমরা জানতে পারি যে এই মত্রাকে বলা হয় কুইং অফ মনস্টার। তার মানে সে হচ্ছে এই যত সব মনস্টার আছে তাদের মধ্যে রানী। আর গডজিলার সাথে তার পুরনো একটা সম্পর্ক রয়েছে। আসলে তারা হচ্ছে অ্যালাইস, তার মানে তারা দুজন একসাথে কাজ করে। সে যেহেতু গডজিলাকে ডাকছে, গডজিলা তার ডাক শুনতে পেলেও আসলে গডজিলার কিছুই করার নেই, কারণ গডজিলা ছিল অনেক আহত আর সে ছিল পানির নিচে। সায়েন্টিস্টরা তখন বুঝতে পারে যে আসলে গডজিলার উপরে মিসাইল মারা তাদের মোটেও উচিত হয়নি। আর ও যেহেতু এরকম ভাবে ডাকাডাকি করছে, তারা যে করেই হোক গডজিলাকে আবার সুস্থ তাদের করতেই হবে। আমরা জানি যে এই টাইটেন মানে মনস্টারগুলো খাদ্য হিসেবে রেডিয়েন্ট ইউজ করে। তাই সায়েন্টিস্টরা ডিসিশন নেয় যে গডজিলার সামনে একটি নিউক্লিয়ারের বোম রাখবে এবং সেটা ব্লাস্ট করবে। আর ওইখান থেকে যত রেডিয়েশন বের হবে সেটা থেকেই গডজিলা আবার জীবিত হয়ে উঠতেও পারে। যেমন কথা তেমন কাজ, তারা পানির নিচে একটি সাবমেরিন পাঠায়। আর যেই সাবমেরিনটা একটা অদ্ভুত একটা জায়গা লোকেট করে। কয়েক হাজার বছর পুরনো এক সিভিলাইজেশন ছিল যেটা পানির নিচে ডুবে রয়েছে কয়েক হাজার বছর ধরে। আমরা পানির নিচে কিছু ছবির মধ্যে দেখতে পারি যে এখানে পুরনো দিনের মানুষেরা গডজিলা এবং কিং গিদোরার পুজো করছে সবাই। আর এই পুজোর দৃশ্যগুলোই ছবির মতো করে তারা দেয়ালে এঁকে রেখেছে। কিন্তু এখানে এতটাই রেডিয়েশন ছিল যে সাবমেরিনের প্রত্যেকটা লাইট একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। তার মানে এই রেডিয়েশনের কারণে সেখানে ইলেকট্রিক যত ডিভাইস ছিল সবকিছু নষ্ট হয়ে যাচ্ছিল। আর এরই সাথে তারা যে নিউক্লিয়ারের মিসাইলটি এনেছিল সেটাও নষ্ট হয়ে গিয়েছে। আর তখনই আমরা দেখতে পারি এই মুভির মুখ্যম চরিত্র মানে হচ্ছে ডক্টর সেরিজাভা। সে ডিসিশন নেয় যে সে নিজেকে স্যাক্রিফাইস করবে। আসলে তিনি ছিলেন খুবই ইমোশনাল। আসলে এখানে কিছু করারও নেই, কারণ গিদোরাকে মারতে হলে অবশ্যই গডজিলাকে বাঁচাতেই হবে। ডক্টর সেরিজাভা সে পুরো লাইফ গডজিলার উপর রিসার্চ করে কাটিয়েছে। আর এখন শেষ পর্যন্ত যদি পারে সে অবশ্যই গডজিলাকে সে বাঁচাতে চায়। আর এই জন্যই শেষবারের মতো সে তার নিজের জীবন দিয়ে গডজিলাকে বাঁচানোর চেষ্টা করবে। তাই সে সাবমেরিন থেকে হ্যাজমা স্যুট পরে একটা ক্যাপসুলের মতো ছোট সাবমেরিন নিয়ে পানির নিচ দিয়ে সে বেরিয়ে একটা গোপন চেম্বারে যায়। আর সেখানেই আমরা দেখতে পারি গডজিলা এখানে আহত অবস্থায় পড়ে আছে। সেই ওই বোমটিকে নিয়ে ম্যানুয়ালি সেট করে এবং ফাইনালি গডজিলাকে একটা শেষবারের মতো গুড বাই বলে ম্যানুয়ালি সে সেই বোমটিকে ব্লাস্ট করে দেয়। কতটা মর্মান্তিক। অন্যদিকেই আমরা দেখতে পারি ম্যারিসন সেই জায়গাটি থেকে অর্কা নামের যে ডিভাইসটি আছে সেই ডিভাইসটি নিয়ে পালিয়েছে। এমা এবং জোনা দেখতে পারে যে ম্যারিসোনা এখানে নেই এবং সাথে সাথে যে ডিভাইসটি তারা এনেছিল অর্কা ডিভাইসটিও এখানে নেই। তখন এমা তার মেয়েকে খুঁজতে সাথে সাথে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ম্যারিসোনা এখন বসন শহরে রয়েছে।
সেখানে একটি স্টেডিয়ামে মাইকের সাথে অর্কা নামে সেই ডিভাইসটিকে কানেক্ট করে দেয় এবং একটি আলফা ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে পৃথিবীতে যত মনস্টাররা ভাঙচুর করতেছিল তারা সবাই থেমে যায়। কিং গিদোরা বুঝতে পারে যে তার আদেশ কোনো মনস্টাররা মানতেছে না, তাই সে সেখানে উপস্থিত হয় আর সে খুঁজতে থাকে যে এই ফ্রিকোয়েন্সিটি কোথা থেকে আসতেছে। মানে হচ্ছে গিয়ে যে বাকি জন্তুদের কে অর্ডার দিচ্ছে, আমার কথা শুনতেছে না, এত বড় সাহস। সেই মুহূর্তেই সে ম্যাডিসনকে দেখতে পায় এবং সাথে সাথেই তার ইলেকট্রিক ভিম চার্জ করা শুরু করে দেয় আর তার 3টা মুখ দিয়েই একের পর এক আগুনের মতো ফায়ার করা শুরু করে। ম্যাডিসন তো সেখান থেকে কোনো রকমের বেঁচে যায়, কিন্তু সে একটা জায়গায় ফেঁসে যায়। কিন্তু এখানেও কিং গিদোরা তাকে দেখে নেয়। যেই মুহূর্তে সে তার ইলেকট্রিক ভিম চার্জ করবে, মানে 3 মাথা দিয়ে আগুন বের করবে, ঠিক সেই মুহূর্তেই আমাদের গডজিলা এখানে এসে উপস্থিত হয়। এই দৃশ্যটা এতটাই অসাধারণ যে বন্ধুরা না দেখলে বুঝবেই না। গডজিলা প্রথমে তার মুখ দিয়ে অ্যাটমিক গ্রিড চার্জ করে, কিন্তু এতে করে কিং গিদোরার আসলে কোনো ক্ষতিই হয় না। একই সাথে আমরা দেখতে পারি সেখানে ইউএসএস আর্গো চলে এসেছে, যেখান থেকে একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে কিং গিদোরার দিকে। সেই সাথে আমরা এখানে দেখতে পারি যে মথরাও এখানে চলে এসেছে, যে হচ্ছে মনস্টারদের রানী। মথরা আর গডজিলা মিলেই সেই গিদোরার উপরে অ্যাটাক করে, কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে কিং গিদোরার যে চেলাটা রয়েছে সেটাও এখানে চলে আসে, যার নাম হচ্ছে রডেন। সেই মন্ত্রার উপরে হামলা করে দেয়। আর এখানে আমরা দেখতে পারি মন্ত্রা ভার্সেস রডেন এর একটি দুর্দান্ত ফাইট। অন্যদিকে সায়েন্টিস্টরা খেয়াল করে যে গডজিলার শরীরে রেডিয়েশনের মাত্রা ধীরে ধীরে বেড়েই চলেছে এবং সেটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যে সেটা নিউক্লিয়ারের বোমের চেয়ে কোনো অংশে কম হবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের সবাইকে এই শহর থেকে পালাতে হবে, নয়তোবা সবাই মারা যাবে। কিং গিদোরা এবং গডজিলা এমনভাবেই মারামারি করতেছিল। কিং গিদোরা তো আসলে অনেক বড় এবং তার 3টি মাথা। সে এমনভাবে গডজিলাকে মারছিল যে গডজিলা কোনোভাবেই তার সাথে পেরে উঠতেছিল না। এইদিকে আবার কিং গিদোরা বেশি শক্তিশালী হওয়ার জন্য ইলেকট্রিক ট্রান্সফরমার উপরে পা দিয়ে দেয় আর তার শরীরে ফুল পাওয়ার চলে আসে আর সে গডজিলাকে নিয়ে সোজা উপরে আকাশের দিকে উঠতে শুরু করে। আকাশের অনেক উপরে উঠে সেখান থেকে গডজিলাকে নিচে ফেলে দেয় আর গডজিলা নিচে পড়ে অনেকটা আহত হয়ে যায়। গডজিলা এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর সামনে রয়েছে কিং গিদোরা। ঠিক সেই মুহূর্তে মন্ত্রা অর্থাৎ মনস্টারদের রানী সে সেখানে উপস্থিত হয় আর সে কিং গিদোরাকে মারার চেষ্টা করে, কিন্তু কিং গিদোরা তার 3 মুখ দিয়ে বিশাল এক পাওয়ার মারে মন্ত্রার দিকে আর মন্ত্রা সেখানেই জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। তবে তার শরীরে নিউক্লিয়ারের যে পার্টিকেলগুলো আছে সেগুলা গডজিলার শরীরে পড়ে আর আমরা দেখতে পারি আস্তে আস্তে গডজিলা তার পুরনো শক্তি ফিরে পাচ্ছে, কিন্তু সে প্রচন্ড পরিমাণে ক্লান্ত। গিদোরা যখন তাকে পুরোপুরিভাবে মেরেই ফেলবে, ঠিক সেই মুহূর্তে এমা এবং তার হাজবেন্ড মার্ক তারা সেই ডিভাইসটিকে অ্যাক্টিভেট করে দেয় এবং সেখান থেকে এমন এক ফ্রিকোয়েন্সি বের হয় যেটার কারণে কিং গিদোরা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তখন সে গডজিলাকে ছেড়ে এমার আর মার্কের দিকে ধেয়ে আসে তাদের মারবে বলে। আর তখনই আমরা দেখতে পারি এমা সে নিজেকে স্যাক্রিফাইস করার ডিসিশন নেয়। সে তার মেয়ে এবং হাজবেন্ডকে একটি হেলিকপ্টারে করে পাঠিয়ে দেয় আর অর্কা নামের সেই মেশিনটিকে নিয়ে সে একটা গাড়িতে করে অন্যদিকে চলে যায়, যাতে করে গিদোরা শুধু তার পিছুই করে, তার মেয়ে এবং তার হাজবেন্ডের যেন কোনো ক্ষতি না হয়। গিদোরা যখন ইমার পিছনে ধাওয়া করতেছিল আস্তে আস্তে সময় কাটতেছিল আর এই সময়ের মধ্যে গডজিলার তার শরীরের রেডিয়েশন
প্রচন্ড পরিমাণে আস্তে আস্তে বাড়তে শুরু করতেছিল। এই কারণে সেই শহর থেকে সমস্ত লোক বেরিয়ে গিয়েছিল, কারণ যেই পরিমাণ রেডিয়েশন তৈরি হচ্ছিল সেই পরিমাণ রেডিয়েশনে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। আর আমরা দেখতে পারি ম্যাডিসন খুব বাজেভাবে একটা জায়গায় ফেঁসে গিয়েছে, আর তার সামনে চলে এসেছে কিং গেদোরা। তখন ম্যাডিসন শেষবারের মতো বলে ওঠে, লং লিভ দ্য কিং। এইটা বলে সে গর্জিলাকে ডেডিকেট করে। আর আমরা দেখতে পারি গর্জিলা পুরো ফিল্মি স্টাইলে ধিম ধিম করে হেঁটে আসতেছে। তাকে দেখেই মনে হচ্ছিল যে সে পুরো একটা নিউক্লিয়ার গর্জিলা, মানে সে হাঁটা চলা করার মতো একটা পারমাণবিক জ্যান্ত বোমা। তার সারা গায়ে আগুন জ্বলছে যেভাবে, আর যেভাবে তার শরীর থেকে রেডিয়েশন বের হচ্ছে, তাতে করে আশেপাশে যত বিল্ডিং ছিল সব মোমের মতো গলে গলে পড়ছে। মানে হলো গর্জিলা একদম তার সুপার ফর্মে চলে আসছে। কিং গিদোরা তখন তার 3 মাথা দিয়ে সমস্ত শক্তি দিয়ে সুপার পাওয়ার মারে গর্জিলার দিকে, কিন্তু এতে করে গর্জিলার কিছুই হয় না, কারণ গর্জিলা তো এখন বস। উল্টো দিকে গর্জিলা তার সুপার পাওয়ার দিয়ে হিট ফর্ম চার্জ করে সেই কিং গিদোরার দিকে। এর ফলে আমরা দেখতে পারি কিং গিদোরার ডানা পাখনা সব ঝলসে যায়। একই সাথে কিং গিদোরার যে 2টা মাথা ছিল সেই 2টা মাথাও ঝলসে যায়। আসলে গর্জিলা এতটাই হিটে ছিল যে তার সামনে সবকিছু এখন মোম, মানে মোমের মতো সবকিছু গলে যায়। এরপরেই আমরা দেখতে পারি গর্জিলা এসে কিং গিদোরার বুকে দেয় এক পাড়া, আর কিং গিদোরার সেখানেই মৃত্যু হয়। কিং গিদোরার অবশিষ্ট যে একটি মাথা ছিল সেই মাথাতে গর্জিলা এমন এক কামড় দিয়ে ধরে এবং শেষ পর্যন্ত এমন এক ইলেকট্রিক বিম দেয় যে সেই মাথাটা একদম পুড়ে ছাই হয়ে যায়। আর এরপরেই আমরা দেখতে পারি গর্জিলার সেই চেহারা যে কিং আসলে কিংই থাকে। আসলে আমরা যেই গর্জিলাকে চিনি এটা সেই গর্জিলা না। এই গর্জিলা অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে। সে এতটাই ক্ষেপে গিয়েছে যে সে এখন সামনে যাকেই পাবে তাকেই মারবে। আর তখনই আমরা দেখতে পারি আশেপাশে যত মনস্টাররা ছিল সবাই গর্জিলাকে সম্মান জানায় এবং গর্জিলার দিকে মাথা নত করে দাঁড়ায়। আর এখন গর্জিলা হয়ে যায় এক আলফা প্রেডেক্টর। তার মানে গর্জিলা এখন কিং, তার কথা এখন সবাই শুনতে বাধ্য। আর এরই মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার কথাবার্তা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, পারলে একটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।